আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা করা হবে আজ। সবার সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আশ্বাস সিসির। ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা চাই বিএনপি। প্রতি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জামায়াতের। একটি মহল মোবোক্রেসির মাধ্যমে জুলাই গণহত্যার বিচার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান। 5 দফা দাবিতে আগামী 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7 বিভাগীয় শহরে সমাবেশ করবে জামাতে ইসলামী সহ সমমনা 8 দল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা তা জানা যাবে আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এর রায় ঘোষণা করবেন। গত 21 অক্টোবর থেকে শুনানি শুরু হয়। 11 নভেম্বর পর্যন্ত 10ম দিনের সর্বপক্ষের শুনানি শেষে রায়ের জন্য 20 নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগ। শুনানিতে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই চেয়েছে ফিরে আসুক এ ব্যবস্থা, তবে তা যেন 14th জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হয়। আপিল বিভাগের কাছে এমন রায়ের প্রত্যাশা তাদের। 13th সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টা এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে কথা বলেন তিনি। ইসির নিজস্ব কর্মকর্তাদের থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, প্রতি কেন্দ্রে 5 জন সেনা সদস্য মোতায়েন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেওয়া, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বেশ কিছু দাবি জানায় দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেয় জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 7টি দল। স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোন বক্তব্য কোন রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। এ সময় আচরণবিধির নানা দুর্বলতা, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জোর দাবি জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। দুপুরে ইসির সংলাপে অংশ নেয় বিএনপি, গণ অধিকার পরিষদ সহ 6টি দল। নির্বাচনে ডিসি, ইউএনওদের বদলে নিজস্ব জনবলকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন নেতারা। নিষিদ্ধ সংগঠনের কোন নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। মিথ্যা ও ভুয়া তথ্য যেন না ছড়ায় সে বিষয়ে কার্যকরী মনিটরিং অথরিটি গঠনের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার বিচার চলছে, তখন মোবোক্রেসির মাধ্যমে একটি মহল বিচার প্রক্রিয়াকে গুরুত্ব কমাতে
বিশ্ব দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়। যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী সাম্রাজ্যের। তবে পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দ্বন্দ্বে জাতীয় ঐক্যে সৃষ্ট ফাটলে এখন সংকটের কবলে দেশ। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে বিএনপির ১৬ বছরের রক্তাক্ত ইতিহাস, যা গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। এতে বিএনপি মহাসচিব বলেন, শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভক্তির রাজনীতি ছাড়তে হবে। আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে মব ভায়োলেন্স বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা। গণতন্ত্রের প্রধান বিষয় পরমত সহিষ্ণুতা। নির্বাচনের মাধ্যমে জাতিকে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা। সবাইকে নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বিএনপির অঙ্গীকার বলে জানান দলটির মহাসচিব। বিরল ডকুমেন্টকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামাতে ইসলামী সহ সমমনা ৮ দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটি বৈঠক শেষে একথা জানান দলগুলোর নেতারা। এ সময় দলগুলোর নেতারা বলেন, ৫ দফা দাবি থেকে তারা এখনো সরে আসেননি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জানিয়ে নেতারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল। এ সময় দলগুলোর নেতারা ৮ দলের পরিধি বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন। এ সময় জাতীয় নির্বাচনে প্রস্তুতি এবং ৫ দফা দাবি আদায়ে আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে, সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে। ৮ দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসী ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ আয়োজিত কোর্স ২০২৫ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের ৩১১ জন অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে চায় সরকার। এতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। Now the time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support
from our armed forces, from our police, in law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এ সময় জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and for their leaders and all the rank and file, every single person who is serving in the army and all the armed forces and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do because your slightest mistake can blow away everything. কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান দেশের যে কোনো সংকটময় মুহূর্তে কাজে লাগাতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির ইস্যুটি একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে, ব্যক্তি আক্রমণের উদ্দেশ্য নয়। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সেক্ষেত্রে তিনি কেবল তার দলীয় প্রধানের ছবি ব্যবহার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুনে ছাপাতে পারবেন। আইনের এই ধারা অনুযায়ী বিএনপির ক্ষেত্রে দলীয় প্রধান হিসেবে কেবল খালেদা জিয়ার ছবি ব্যবহার করার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নিয়মটি মানা হচ্ছে না, তারেক রহমানের ছবিও ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকলে যেন বিধিমালা প্রয়োগ না হয় তা নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসে এনসিপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায়ের পর দেশে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি আরও বলেন, এবারও বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না। গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক মিজানুর রহমানকে তুলে আনার ঘটনা খতিয়ে দেখারও কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিগত বছরগুলোতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হতো মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। গত বছর ক্ষমতায় এসে সেটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এবারও প্যারেড হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। তবে কেন হবে না সেই কারণ ব্যাখ্যা করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নাই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে না। গত মঙ্গলবার রাত 12টার দিকে ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাসা থেকে তুলে এনে গারদে রাখে ডিবি। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। 10 ঘন্টা পর তাকে বাসায় পৌঁছে দেয় তারা। সাংবাদিক মিজানুর অভিযোগ করেন, একজন উপদেষ্টার নির্দেশেই তাকে হেনস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো এটা আমি আগে দেখব। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করতে দেশটির দেয়া শর্তে আবারও সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, মালয়েশিয়ার যে 10টি শর্ত দিয়েছে তার কয়েকটির বিষয়ে আপত্তি জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার রাজধানীর অভিজাত একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সহযোগিতার
তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। জনশক্তি রপ্তানিতে শর্ত শিথিল ও শ্রমবাজার সব এজেন্সির জন্য উন্মুক্ত করতে দেশটির সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান উপদেষ্টা। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে, আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে। আমরা সেটা চাই না। যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব। দণ্ডিত আসামি শেখ হাসিনাকে অতি সত্বর বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়া ও পরেশ বড়ুয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় এনেছে, ঠিক একই আইনেও শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলেও জানান তিনি। নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। সভায় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ নাটোর জেলা বিএনপির নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে যদি ফেরত দিয়ে থাকে সরকার, তাহলে একই আইনে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আমরা চাই অতি সত্বর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান দেবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক F-35 মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে হোয়াইট হাউসে এই চুক্তি হয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানি সংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন। বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রের সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এবার খেলার খবর। নিজের ১৭তম টেস্টের মাইল ফলকের ম্যাচে সেঞ্চুরি থেকে ১ রান দূরে আছেন মুশফিকুর রহিম। তাতে মিরপুর টেস্টে বড় সংগ্রহের পথে থাকা বাংলাদেশ প্রথম দিন শেষে টাইগারদের পুঁজি ৪ উইকেটে ২৯২ রান। প্রথম সেশনে ৯৫ রান তুলতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু পরের ব্যাটাররা সেই চাপ মুক্ত করে মুশফিকের ১৭তম ম্যাচটিকে উপভোগ্য করে তোলেন। পরাগ আরমানের রিপোর্ট। ৯০ ওভারের বাড়তি ১ ওভার খেলালেই মিরপুরে প্রথম দিনই সেঞ্চুরি হয়ে যেত ১৭তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের। সেটা না হওয়ায় অনেকটা মনক্ষুণ্ণ হয়ে মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল। অপরাজিত রইলেন ৯৯ রানে। আগামীকাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে ৫২ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। জুটি বিচ্ছিন্ন হয় ৩৫ রানে থাকা সাদমান ম্যাকব্রাইনের শিকার হলে ম্যাকব্রাইনের ঘূর্ণি জাদুতে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হকের সাথে জুটি বাঁধেন ১০০তম টেস্ট খেলার রেকর্ড গড়া মুশফিকুর রহিম। টেস্টের বাকি সময়টা হয়ে ওঠে মুশফিকময়। ১০০ রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় ৩ উইকেট হারানো বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি টাইগাররা, তুলেছে ৯২ রান। এরই মধ্যে মমিনুল হক তুলে নেন ৫০। চা বিরতির পর নিজের ১০০তম টেস্টে বাউন্ডারি হাঁকিয়ে ৫০ করেন মুশফিক। দলের ২০২ রানে ৬৩ রানে থাকা মমিনুলকে সাজ করে পাঠিয়ে নিজের চতুর্থ শিকার ধরেন ম্যাকব্রাইন।
বাকি সময়টা মুশফিকের ১০০তম টেস্টে সেঞ্চুরির অপেক্ষা থাকা ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। ২২ রানে প্রাণ পাওয়া মুশফিক আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি। দিন শেষে ১ রানের আক্ষেপ থাকলেও আরও একটি উদ্ভাসিত ভোরের আশায় সাজ করে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। ৪৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। পরাগ আরমান, এটিএন বাংলা। ১৭তম টেস্টে মুশফিকুর রহিমকে জানানো হয় বিশেষ সম্মাননা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার পরিয়ে দেয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাতে প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন তরুণ মুশফিক। ঠিক ২ দশকের বেশি সময় পর সেই একই হাতে ১৭তম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করলেন তিনি। সাবেক অধিনায়ক আকরাম খান ও মুশফিককে বিশেষ উপহার তুলে দেন। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কোচ নাজমুল আবিদিন মুশফিকের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। মুশফিকের প্রথম ও ১৭তম টেস্ট ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা স্মারক জার্সি উপহার দেন নাজমুল আবিদিন ও হাবিবুল বাশার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ১৭তম টেস্ট খেলছেন। দেশের ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে শুরু হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সুহেল সহ অন্যান্যরা। এবারের টুর্নামেন্টে ৮টি গ্রুপে ৪৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফরচুন বরিশাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা করা হবে আজ। সবার সমন্বিত প্রচেষ্টা এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আশা সিএসির। ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। প্রতি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জামাতের। একটি মহল মোবক্রেসির মাধ্যমে জুলাই গণহত্যার বিচার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান। ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামাতে ইসলামী সহ সমমনা ৮ দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।